হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে গণিতের যেটা 18 নম্বর সেট দেওয়া হয়েছে তারকেশ্বর হাই স্কুল এইচএস, এই 18 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমরা আজকে ক্লাসে খুব সহজভাবে সমাধান করে নেব। দেখো, গণিতের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়, অনেকে দেখো বিভিন্ন জায়গা থেকে আনসার গুলো তোমরা নিয়ে থাকো। তোমাদের যেটা টিচার আছেন, যিনি টিচার আছেন তার কাছ থেকে তোমরা সলভ করে নাও, বা তোমাদের প্রাইভেট টিউটর হতে পারে, বা অন্য কোনো সোর্সের মাধ্যমে তোমরা আনসার গুলো দেখে নাও। কিন্তু সেই ক্ষেত্রে আনসার দেখা সত্ত্বেও তোমরা যখন পরীক্ষায় সেই সমস্ত প্রশ্নগুলো আসে, অনেকের ক্ষেত্রে সেগুলো সলভ করা সঠিক হয় না। তার জন্য অনেকগুলো প্রশ্নই তোমরা কিন্তু হয়তো পরীক্ষার সময় বাদ দিয়ে চলে আসো। সেটা যেন না হয়, আমরা সেই জন্য আজকে ক্লাসটা প্রোভাইড করছি। এখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক আমরা সহজভাবে সলভ করব এবং প্রত্যেকটা প্রশ্ন খুব সহজভাবে তোমাদের সামনে আমি উপস্থাপন করব, যাতে সবাই আমার ক্লাসে প্রত্যেকটা গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পারো। তাহলে চলো, তোমরা আমার সাথে খাতা পেন বের করো এবং প্রত্যেকটা গাণিতিক সমস্যা তোমরা সলভ করতে থাকো। আর যাদের ক্ষেত্রে প্রশ্নবিচিত্রা নেই, তাদের জন্য আমি উপরে স্ক্রিনে প্রত্যেকটা কোশ্চেন মেনশন করে দেবো, তোমাদের অসুবিধার কোনো কারণ নেই। দেখো, প্রথমে প্রশ্ন দিয়েছে যেটা একের এক যেটা প্রথম প্রশ্ন দিয়েছে আমাদের এখানে 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা কত লেখো। একটা দেওয়া হয়েছে গ্রামে, একটা দেওয়া হয়েছে কিলোগ্রামে। আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটোকেই আমরা একই এককে নিয়ে আসবো। প্রথমে আমরা যেটা করব, যে 17 কিলোগ্রাম যেটা দিয়েছে সেটাকে আমরা গ্রামে কনভার্ট করব। 17 কিলোগ্রাম মানে কত? তোমরা জানো 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম মানে 17 গুণ 1000 এত গ্রাম, তাই না? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, 2 কিলোগ্রাম মানে 2000 গ্রাম, 3 কিলোগ্রাম মানে 3000 গ্রাম। তাহলে 17 কিলোগ্রাম মানে 17000 গ্রাম। এটা হয়ে যাচ্ছে দেখো 17000 এত গ্রাম। এবার আমাদের প্রশ্ন বলেছিল যে 85 গ্রাম 17 কিলোগ্রামে শতকরা কত। তাহলে যেটা আমাদের জানতে চাই সেটা আমরা উপরে লিখি, নিচে মোটটা আমরা সব সময় লিখি নিচে মোট যেটা। এবং আমি আগেও যখন ক্লাস করতাম তখন তোমাদের বলেছিলাম বারবার যে যখন আমরা শতকরা করি, কোন একটা জিনিসের শতকরা করি, তখন আমরা সেটা 100 দিয়ে গুণ করি, নিয়ে সেটা আমরা শতকরা বা পার্সেন্টেজ সাইনটা দিয়ে থাকি। আর যখন এই শতকরা চিহ্নটা কোনো ক্ষেত্রে তুলতে হয়, তখন আমরা সেক্ষেত্রে 100 দিয়ে ভাগ করি। এখানে আমরা পার্সেন্টেজ করব, তার জন্য 100 দিয়ে গুণ করব। এবার দেখো, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো শূন্য কেটে যায়। 5 দিয়ে যদি কাটাকাটি করো, দেখো 5 17 হয়ে যাচ্ছে 85। এটাকে 5 দিয়ে কাটলে 3 5 15, 16 17 2 পড়ে থাকে, তাহলে 2 এর 0 20, তার মানে 4 5 20। আবার দেখো 17 দিয়ে যদি কাটাকাটি করি, 17 কে 17, 17 2 34, তার মানে 1 এর 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 এর 2%, মানে এটাকে আমরা কত বলতে পারবো? 1 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 0.5, তাহলে 0.5%। এটা হবে দেখো প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছিল সেটার আনসার। এরপরে আমাদের 2 নম্বরে একটা প্রশ্ন বলেছে শূন্যস্থান পূরণ করো 2a² b। দেখো 2a² b এবং তার সঙ্গে 4ab², এই দুটোর গসাগু কত? দেখো, এই দুটোর গসাগু হলো বলে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, কিন্তু আমরা শূন্যস্থান পূরণটা করব আন্দাজে করব না, আমরা সলভ করে দেখব, যাতে করে আমাদের পরীক্ষার সময় যদি প্রশ্ন আসে আমরা যেন 100% অ্যাকুরেসি নিয়ে করতে পারি, সঠিকভাবে যেন করতে পারি, এবং যেন কনফিডেন্ট লেভেলটা হাই থাকে, যেন ঠিক করে এসেছি সেই জিনিসটা আমরা নিয়ে আসব। দেখো 2a² b কে যদি আমরা ভাঙি, প্রথমে দেখো 2 ইনটু a² মানে দুটো a ইনটু b, তাই না? 2a² b, 4ab², 4 মানে দেখো 2 ইনটু 2, a একটা a ইনটু b² মানে দুটো b, v ইনটু b। গসাগু মানে সব ক্ষেত্রে কমন যেতে হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা 2 কমন যাচ্ছে, এখানে একটা 2 কমন যাচ্ছে, একটা a কমন যাচ্ছে, কেমন? আর একটা b দু ক্ষেত্রেই কিন্তু কমন যাচ্ছে। তাহলে 2ab এটা হবে এই দুটি সংখ্যামালা দেওয়া হয়েছে তাদের গসাগু। নেক্সট কোশ্চেন দেখো, আমি এখানে দেখাচ্ছি, দেখো আমি এটা মুছে দিই, তারপরে তোমাদের পড়তে সুবিধা হবে। এখানে আমাদের একটা চিত্র দিয়েছে, চিত্র দিয়ে বলেছে 3 নম্বর প্রশ্নে, এখানে একটা চিত্র হচ্ছে, আমি চিত্রটা অঙ্কন করে নিই। দেখো এরকম ভাবে একটা চিত্র আছে, এটা হচ্ছে a, এটা b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d।
এবং এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, আর এখানে আমাদের একটা বিন্দু আছে আর, আর এই যে বিন্দু, এই বিন্দুটা হচ্ছে কিউ। এখানে কোণটা, এই কোণটা বলেছে 30 ডিগ্রি এবং এখানে যে কোণটা আছে সেটা বলেছে 40 ডিগ্রি। আমাদের প্রশ্ন হচ্ছে এই যে কিউ কোণটা তৈরি হয়েছে এখানে, এই যে কিউ কোণটা, সেই কোণটার মান কত, বা পি কিউ আর বলেছে, পি কিউ আর এর পরিমাপ কত। আমরা দেখো এটা করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বলেই দেওয়া হয়েছে যে এবি সমান্তরাল সিডি। দেখো প্রশ্নে উল্লেখ করা হয়েছে যে এবির সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে এবির সঙ্গে যদি সিডি সমান্তরাল হয়, আমি একটা এবির সমান্তরাল অন্য একটা সরলরেখা অঙ্কন করছি। ধরো আমি এবির সমান্তরাল এখানে আমি আরো একটা সরল রেখাংশ অঙ্কন করছি, সেটার আমি হয়তো নাম দিলাম এক্স ওয়াই। তাহলে আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে এবি এর সমান্তরাল সরলরেখা এক্স ওয়াই আমরা অঙ্কন করলাম। তাহলে এবির সঙ্গে যদি এক্স ওয়াই সমান্তরাল হয়, দেখো এবির সঙ্গে এক্স ওয়াইটা সমান্তরাল, আর আমরা আগে লিখেছি যে এবির সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে নিশ্চয়ই এটার সঙ্গে এটাও সমান্তরাল হবে। তার মানে এবি সমান্তরাল এক্স ওয়াই সমান্তরাল সিডি, এটা আমরা লিখতে পারি। এবার উপরের এই জায়গাটা খেয়াল করো, নিচের পোরশনটা বাদ দাও। নিচের পোরশনটা বাদ দিলে দেখো এই জিনিসটা এইরকম, তাই না? এরকম ভাবে আছে, এটা আছে আমার এ, এই জায়গাটাতে আছে আমার পি, এই জায়গাটাতে আছে আমার কিউ। তাহলে এইরকম ভাবে যদি হয়, তাহলে এক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে এ বি এবং এক্স ওয়াই এই দুটো সরলরেখাকে পি কিউ একটা ছেদক বা ভেদক সে ছেদ করেছে। আমি বেশ কয়েকটি উপাদ্য ক্লাস করেছি, সেখানে উপাদ্যর ক্লাসগুলোতে একান্তর কোণ কাকে বলে, অনুরূপ কোণ কাকে বলে, বিপ্রতীপ কোণ, সমস্ত অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, সমস্ত কিছু খুব সহজভাবে এক্সপ্লেন করেছি। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে আমি আরো একবার বুঝিয়ে দিচ্ছি, যদি এরকম সমান্তরাল সরলরেখা থাকে তাহলে এক্ষেত্রে এই দিকে কোণটা দেখো ছেদককে, দেখো এখানে ভেতরে যে কোণগুলো সেগুলো হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কোণগুলোর মধ্যে, এই সমান্তরাল সরলরেখার মধ্যে যদি একটা ছেদকে বাম দিকে হয়, তার সঙ্গে ডান দিকের যে কোণ সেগুলো হচ্ছে একান্তর কোণ এবং সেই কোণগুলো সমান হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে পি কিউ ওয়াই, এই পি কিউ ওয়াই মানে এই জায়গাটা পি কিউ ওয়াই, দেখো কোণ পি কিউ ওয়াই এর মান কত হবে? কোণ পি কিউ ওয়াই এর সঙ্গে মানে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে একান্তর কোণ, মানে কোণ এ পি কিউ, তাই না? এ পি কিউ, তাহলে একান্তর কোণ এ পি কিউ। তাহলে কোণ এ পি কিউ এর সঙ্গে সমান হয়, এই কোণটা যদি এই কোণটার সঙ্গে সমান হয়, এই কোণটা বলেছে 30 ডিগ্রি, তার মানে এই কোণটার ভ্যালুটা আমরা পেয়ে যাবো 30 ডিগ্রি, সমান 30 ডিগ্রি। কেন? যেহেতু এখানে আমরা লিখতে পারবো যেহেতু এবি এর সঙ্গে এক্স ওয়াই সমান্তরাল এবং পি কিউটা হচ্ছে ছেদক বা ভেদক, যা খুশি লিখতে পারো। তাহলে এই উপরে শুধুমাত্র এই কোণটুকুর যে একটা ভ্যালু সেটা আমরা বের করে নিলাম। একই রকম ভাবে এই জায়গাটা আমরা ভ্যালু বের করব। এখানে যদি আমরা দেখি যে এক্স ওয়াই এবং সিডি, উপরের অংশটা বাদ দিয়ে এবার ভাবো এক্স ওয়াই এর সঙ্গে সিডি সমান্তরাল। তাহলে এই এক্স ওয়াই এর সঙ্গে যদি সিডি সমান্তরাল হয়, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা হচ্ছে কি কোণ? একান্তর কোণ। তাহলে একই রকম ভাবে আমরা লিখতে পারবো, দেখো ওয়াই কিউ আর, কোণ ওয়াই কিউ আর বা আর কিউ ওয়াই, যা খুশি লিখতে পারো, আর কিউ ওয়াই সমান এর সঙ্গে একান্তর কোণ কোনটা? আর কিউ ওয়াই, এই কোণটার সঙ্গে এটা একান্তর কোণ, তাই না? এর নাম হচ্ছে কিউ আর সি বা সি আর কিউ, কোণ একান্তর কোণ সি আর কিউ। সি আর কিউ এর ভ্যালু কত? 40 ডিগ্রি, তার মানে সময় 40 ডিগ্রি। কেন এটা হলো? তার কারণ এক্স ওয়াই এর সঙ্গে সিডি সমান্তরাল এবং কিউআরটা হচ্ছে ভেদক, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে এই জায়গাটা 30 ডিগ্রি পেয়েছি, এখন এটার সঙ্গে এটা একান্তর কোণ যেটার ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটার মধ্যে দেখো এখানে কিউ আছে, এখানে উপর দিকে এই অংশটা হচ্ছে 30, এই অংশটা হচ্ছে 40, তাহলে টোটাল এই কোণটার ভ্যালু কত? এই টোটাল কোণটার ভ্যালু হবে 30 প্লাস 40, তার মানে 70 ডিগ্রি। তার মানে আমরা লিখতে পারবো কোণ পি কিউ আর মানে পুরো কোণটা সমান কি হবে? উপরকার কোণটা নিচের কোণটা, তার মানে আমরা পি কিউ ওয়াই কোণ
পি কিউ ওয়াই প্লাস কোণ আর আর কিউ ওয়াই। পি কিউ ওয়াই মানে এই কোণটা, আর কিউ ওয়াই মানে এই কোণটা। তাহলে দুটো কোণের সমষ্টি, তার মানে উপরটা ছিল, এটা ছিল 30 ডিগ্রি, এটা ছিল 40 ডিগ্রি, তার মানে আনসার আমরা পেয়ে যাচ্ছি 70 ডিগ্রি। প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে সলভ করবে, তাহলে তোমাদের কিন্তু সেটা ভালোভাবে মনে থাকবে এবং কোনোভাবে তোমরা ভুলবে না, সঠিকভাবে করে আসতে পারবে। এরপরে দেখো 2 এর দাগে যেগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে সেগুলো আমরা সলভ করে নেব। প্রথমে দিয়েছে 6 ইনটু x মাইনাস y এর হোল স্কয়ার মাইনাস x প্লাস y মাইনাস 15। এখানে যদি আমরা অঙ্কটা খেয়াল করি, এখানে x মাইনাস y আছে, এখানে x প্লাস y আছে। যদি আমি মাইনাস কমন নিই, এখানে আমরা কি করব দেখো, প্রথমটা অ্যাজ ইট ইজ যা আছে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে আমি মাইনাস কমন নিলে দেখো x মাইনাস y হয় আর মাইনাস 15 পড়ে আছে। কেন মাইনাস হয়ে গেল? তার কারণ তোমরা জানো এখানে কিছু সাইন নিয়ে মানে প্লাস আছে, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তার মানে মাইনাস x, মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাস y আছে, তার জন্য এখানে মাইনাস আমরা লিখতে পারবো। এবার আমরা যদি এক কাজ করি, x মাইনাস y এটা এখানেও আছে এখানেও আছে, তাহলে যদি কোনো কিছু ধরে নিই, ধর আমি এখানে ভাবলাম যে x মাইনাস y এটা, সেটাকে আমি a ধরে নিচ্ছি। তাহলে x মাইনাস y টা যদি a ধরি, তাহলে x মাইনাস y স্কয়ার, তার মানে এটাকে a স্কয়ার লিখতে হবে, মাইনাস x মাইনাস y টাকে a ধরেছি, তার মানে এটা হচ্ছে মাইনাস a মাইনাস 15। এখানে আমরা করলাম কি, এখানে ধরি x মাইনাস y সমান a, বা তোমরা লিখতে পারো যে x মাইনাস y সমান a ধরি। এটা যদি ধরা হয়, এবার তোমরা জানো যে মিডল টার্ম ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্রথম পদে যেটা সহগ বা সংখ্যা থাকে সেটার সঙ্গে লাস্টে দেখো তিনটে পদ, প্রথম দ্বিতীয় তৃতীয়, প্রথমটার সঙ্গে 3 নাম্বারটা গুণ করতে হয়। তাহলে 6 এর সঙ্গে 15 এই সংখ্যা দুটো গুণ করলে হয়ে যাচ্ছে 6 15, 6 গুণ 15 তার মানে 90 হয়। তার মানে এবার আমাকে ভাবতে হবে সেকেন্ড কন্ডিশন, যে গুণ করে আমাদের যেটা 90 আসলো, যোগ বা বিয়োগ করে দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগ করে দুটো সংখ্যাকে আমরা কি করব, যোগ বা বিয়োগ করব, এবং মাঝের সংখ্যা কিছু নেই, মানে এখানে কি আছে 1 আছে, 1 আমরা লিখি না, তার জন্য এখানে লিখবো না, কিন্তু আমরা ভাবছি বা আমরা বুঝতে পারছি যেটা সেটা হচ্ছে মাঝখানে আমাদের 1 আনতে হবে। তার মানে যোগ বা বিয়োগ করে 1 আনতে হবে, এরকম সংখ্যা আমরা নেব। এবার দেখো আমরা জানি যে 9 10 90 হয়, তাহলে 10 এর সঙ্গে যদি 9 যোগ করি কখনোই যদি 1 হয় না, 10 আর 9 যোগ করে 19 হয়, তাহলে এটা হচ্ছে না। কিন্তু 10 থেকে যদি 9 বিয়োগ করে তাহলে 1 হয়, তার মানে এই একটাকে মাঝের একটাকে আমরা 10 মাইনাস 9 এরকম লিখতে পারবো। তাহলে আমাদের 6 স্কয়ার ছিল, যা আছে লিখলাম, এই 1 এর সঙ্গে 1 গুণ আছে, শুধুমাত্র সেইটাকে আমরা কি লিখবো, শুধু সেইটাকে 10 মাইনাস 9 এটা লিখবো। তার সঙ্গে a গুণ ছিল লিখলাম মাইনাস 15। নেক্সট দেখো 6 স্কয়ার লিখলাম মাইনাস 10 a লিখলাম, কেমন 10 a লেখার পরে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস 9a মাইনাস 15। প্রথম দুটোর মধ্যে কি কমন যাবে, প্রথম দুটোর মধ্যে দেখো a কমন যায় আর 2 কমন যায়, 2 দিয়ে 6 কেও ভাগ করা যায়, 2 দিয়ে 10 কেও ভাগ করা যায়, তার মানে 2 কমন যায় আর a কমন যায়। যদি 2 কমন চলে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 2 এ 6 হয়, তাহলে 3 বসাবো, 3 2 এ 6, a স্কয়ার মানে দুটো a গুণ আছে, একটা a কমন চলে গেছে, তাহলে আরেকটা a পড়ে আছে, মাইনাস দেখো 10 আনতে হবে, 2 কমন নিয়েছো, তাহলে 5 বসাতে হবে, তার কারণ 5 2 এ 10 হয়, a কমন চলে গেছে, তার মানে আর কিছু পড়ে নেই, তাহলে আমি ব্র্যাকেটটা ক্লোজ করব। এরপর দেখো এখানে 9 এবং 15 দুটোকে দিয়েই মানে দুটোকে ভাগ করা যায়, আমার একটা সংখ্যা হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে 3 কমন গেলে 3 3 এ 9 এবং a পড়ে থাকে, এখানে দেখো 3 3 এ 9 a আর 3 5 এ 15, তার মানে এটা হচ্ছে 5। এবার দেখো দুটো ক্ষেত্রেই এদিকে একটা পদ এদিকে একটা পদ, দুটো জায়গাতেই 3a 5 এটা আছে, 3a 5 এটা এখানেও আছে এখানেও আছে, তাহলে 3a 5 যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমে দেখো 2a পড়ে থাকে, এখানে আমার পড়ে থাকে 2a আর এখানে পড়ে থাকে আমার 3। এবার আমাদের আনসারটা হয়ে গেছে, কিন্তু আমরা এরকম ভাবে রাখতে পারবো না। কেন পারবো না? তার কারণ তোমাকে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেখানে কোনোভাবে a নেই, কি ছিল xy দিয়েছিল, তাহলে আমরা তো ধরে নিয়েছিলাম যে x y সমান a, তাহলে সেটা এবার আমাকে কি করতে হবে, পুট করতে হবে। আমরা এত কিছু করলাম তার কারণ হচ্ছে অঙ্কগুলো একটু বড় ছিল, আমি বড় জিনিসটাকে একটা ছোট সংখ্যা বা অ্যালফাবেট ধরে নিয়েছি যাতে করে অঙ্কটা ছোট হয়। এবার আমাদের কাজ হয়ে গেছে, এবার আমরা a যেটাকে ধরেছিলাম a - x - y, তাহলে এখানে করব কি, 3 এর সঙ্গে
x মাইনাস ওয়াই গুণ আছে তাই না 3a 3a মানে x মাইনাস ওয়াই সেটা আমরা বসালাম এবং এখানে দেখো 2x মাইনাস ওয়াই প্লাস 3 এবার এই ক্ষেত্রে দেখো 3 এর সঙ্গে x গুণ করলে 3x মাইনাস 3y 3x মাইনাস 3y মাইনাস 5 এবং এখানে দেখো গুণ করলে 2x মাইনাস 2y প্লাস 3 আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবার তোমরা কিন্তু নোট ডাউন করে নাও এরপর দেখো আরো একটা উৎপাদকের বিশ্লেষণ আছে a স্কয়ার প্লাস 1 মাইনাস 6 বাই a স্কয়ার এখানে প্রথমে a স্কয়ারের সঙ্গে যে সংখ্যাটা গুণ আছে কিছু নেই মানে 1 আছে আর লাস্টে আছে 6 তাহলে 1 এর সঙ্গে 6 1 ইনটু 6 মানে আমার 6 হচ্ছে আর মাঝখানে দেখো 1 আছে তাহলে যোগ বা বিয়োগ করে আমাদের 1 আনতে হবে আর গুণ করে 6 আনতে হবে আমরা জানি 3 2 6 হয় তাই না 3 2 কত হয় 6 হয় আর 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয় তাহলে আমার 1 চলে আসছে তাহলে এখানে আমরা a স্কয়ার লিখব প্লাস 3 2 লিখব 3 2 কেন লিখলাম কারণ 3 2 1 হয় আর মাইনাস 6 বাই a স্কয়ার লিখব এবার দেখো এখান থেকে অঙ্কটা করা যায় কিন্তু এখানে কিছুটা তোমাদের টাফ হয়ে যাবে তার জন্য আমরা কি করব এখানে একটা কাজ করে নিতে পারি a স্কয়ার লিখলাম 3 এটার সঙ্গে আমি a গুণ করলাম মানে আমি ভুল করলাম কেন তার কারণ a তো গুণ নেই তুমি ধরো কোন একটা সংখ্যা আছে 2 এর সঙ্গে তুমি কি করলে 3 গুণ করলে তাহলে 3 যদি গুণ করো প্রথমে ছিল 2 সমান 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 তাই না 2 3 6 হয় তুমি কি বলতে পারো যে 2 এর সঙ্গে 6টা সমান কখনোই বলতে পারবে না তাহলে কি করতে হবে আমি যেমন গুণ করলাম সেটা আবার কি করব ভাগ করে দেব তাহলে দেখো 3 3 কেটে যায় তাহলে 2 পড়ে থাকে এবার এই জিনিসটা মজার জিনিসটা আমাকে এখানেও করতে হবে যেমন আমি এখানে 3 এর সঙ্গে a গুণ করলাম এবার যদি a দিয়ে ভাগ করে দিই মানে 1/a যদি লিখি a কেটে যায় তাহলে 3 পড়ে থাকে কিন্তু আমরা কাটাকাটি করব না তার কারণ এটা আমাকে কাজে লাগাতে হবে এই কমন যাওয়াটা একটু টাফ তার জন্য আমাকে কি করতে হবে এই জিনিসটা করতে হচ্ছে একই রকম ভাবে -2 এখানে আমরা a গুণ করব তারপরে a দিয়ে ভাগ করব আর এখানে যেটা পড়ে আছে -6 বাই a স্কয়ার সেটা আমরা লিখলাম লেখার পর এবার একই কাজ প্রথম দুটো থেকে কি কমন যায় সেটা দেখতে হবে আর সেকেন্ড দুটো থেকে মানে লাস্টের দুটো থেকে কি কমন যায় সেটা আমাকে দেখতে হবে এখানে এই দুটোর মধ্যে দেখো a কমন যায় তাহলে প্রথমে a পড়ে থাকে আর এখানে যদি a কমন চলে যায় এটা কমন চলে গেছে তাহলে 3 পড়ে থাকে 3 into 1 মানে 3 আর নিচে পড়ে আছে a তাহলে 3/a এখানে দেখো মাইনাস আমরা 2 কমন নেব 2 কমন নেব এবং তার সঙ্গে আমরা 1/a কমন নেব কেমন 1/a যদি কমন নেওয়া হয় তাহলে দেখো 2 কমন চলে গেছে 1/a কমন চলে গেছে তাহলে a পড়ে থাকে সেটা আমরা লিখব মাইনাস দেব না তার কারণ যদি মাইনাস দাও যখন ব্র্যাকেট আমরা তুলবো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস তো এখানে ছিল না মাইনাস ছিল তাহলে আমাকে এখানে প্লাস দিতে হবে যাতে করে মাইনাসে প্লাস তোমরা জানো কি হয় মাইনাস হয় তাহলে মাইনাসে প্লাসে যেহেতু মাইনাস হয় তাহলে এখানে আমরা প্লাস দেব এবার দেখো 2 আমরা নিয়েছি কমন 2 একটি 2 হয় তুমি এটাকে 2 into 1 - a তুমি চাইলে লিখতে পারো 2/a লিখতে পারো 2/a যখন লিখেছো তুমি এবার 3 গুণ করবে কেন তার কারণ 3 2 6 হয় কেমন 3 2 6 ঠিক আছে নিচে a আছে এখানে a স্কয়ার আছে তাহলে অসুবিধা নেই আরেকটা a লিখে দাও তাহলে দেখো 3 2 6 a into a মানে স্কয়ার হয়ে যায় এবার দেখো যেটা আমাদের বারবার মেলাতে হয় এই যে ব্র্যাকেটের যে অংশ সেটা সব সময় একই হবে দেখো এখানে এটা যা আসছে এখানেও একই জিনিস আসছে তার জন্য আমরা কি করতে পারবো এবার এই জায়গা থেকে a + 3/a যেহেতু দুই জায়গাতেই আছে আমরা কমন নিতে পারবো দুই জায়গা থেকে আছে বলে আমরা লিখব a + 3/a এখানে পড়ে থাকে দেখো এটা কমন চলে গেছে a পড়ে থাকে আর এখানে 2/a পড়ে থাকে তাহলে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দেখো আমাদের এই প্রশ্নের ফাইনাল আনসার দেখো অনেক ক্ষেত্রে যেটা হয় অনেক সময় এই জায়গাটা আগে দেবে এটা পরে দেবে সাজিয়ে দেওয়া থাকে তোমাদের কোনো অসুবিধা নেই তোমাদের যদি এটা আগে আসে এটা যদি পরে আসে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রেও ফুল মার্কস পাবে অনেক সময় বইয়ে যেভাবে সলভ করে দেওয়া থাকে সেরকম ভাবে ওরা আনসারটা দিয়ে থাকে সেটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তোমরা এটা নোট ডাউন করে নাও নেক্সট কোশ্চেন আমরা সলভ করব এরপর দেখো আমরা 3 এর দাগে যে প্রশ্ন আছে সেটা সলভ করে নেব এখানে বলা হচ্ছে যে a স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 2a প্লাস 1 এবং a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 2a এই তিনটে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু নির্ণয় করো
এখানে দেখো প্রথম সংখ্যামালাটা আমরা দেখব, প্রথম সংখ্যামালা। প্রত্যেকটা জিনিস আমরা সেপারেট ভাবে ভেঙে দেখব। প্রথম সংখ্যামালা কি দেওয়া হয়েছে, a স্কয়ার মাইনাস 1। 1 টাকে আমরা 1 এর স্কয়ার লিখতে পারি, তাই না? a স্কয়ার, এটাকে 1 টাকে আমরা 1 এর স্কয়ার লিখতে পারি। এবার যদি ব্র্যাকেটে ভরে দিই, দেখো ব্র্যাকেটে যদি ভরে দিই, এটাকে a ধরো, 1 টাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমরা জানো, a প্লাস b ইনটু a মাইনাস b। প্রথম সংখ্যামালা হয়ে গেল। এরপরে দ্বিতীয় সংখ্যামালা লিখব, দ্বিতীয় সংখ্যামালা। দেখো এখানে যেটা আছে a স্কয়ার মাইনাস 2a প্লাস 1। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটাকে a স্কয়ার ধরলাম, মানে বা ব্র্যাকেটও দিতে পারো, a স্কয়ার মাইনাস 2a, b কত সেটা আমরা জানি না। এখানে দেখো 1 এর স্কয়ার লিখতে পারি, তার কারণ 1 এর স্কয়ার 1 ই হয়। a স্কয়ার মাইনাস 2ab বসাতে হবে, b টা আমরা পেয়ে গেছি দেখো 1, তাই না? তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, স্কয়ার স্কয়ারই আছে, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 হয়, তাহলে 2a কিন্তু এখানে আছে, আর 1 এর স্কয়ার 1 হয়। তাহলে a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, তার মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। a মাইনাস b, b মানে 1 দেখতে পাচ্ছ, তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র। এবার কোন জিনিসের হোল স্কয়ার মানে কি, এটা দুবার আছে, তার মানে a মাইনাস 1 টা গুণের আকারে দুবার আছে, তাহলে এটা আমরা ভেঙে লিখলাম। এরপরে আমাদের তৃতীয় যে সংখ্যামালা সেটা আমরা ভেঙে দেখব। তৃতীয় সংখ্যামালা, এখানে আমরা দেখতে পাচ্ছি দিয়েছে আমাদের a কিউব মাইনাস a কিউব প্লাস a স্কয়ার মাইনাস 2a। এখানে আমরা একটা a কমন নিতে পারবো, যদি a কমন নিই তাহলে এখানে a স্কয়ার পড়ে থাকে, এখানে শুধু a পড়ে থাকে, a কমন গেলে তাহলে এখানে 2 পড়ে থাকে। এবার আমরা একই রকম ভাবে 2 এর সঙ্গে সামনে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2 একে 2 হয়, তাহলে গুণ করে 2 আর যোগ বা বিয়োগ করে আমাকে মাঝে যে সংখ্যাটা আছে সেটা আনতে হয়। মাঝে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে 2 একে 2 হয়, তাই না? 2 একে যেমন 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তার মানে মাঝের জায়গাটা আমরা কি করে লিখতে পারবো, দেখো স্কয়ার লিখলাম, এর সঙ্গে যেটা 1 গুণ আছে সেটাকে আমরা লিখতে পারি 2 1, তার কারণ 2 1 1 হয়, 1 এর সঙ্গে কি গুণ ছিল, a ছিল, আর -2, এটা আমরা লিখলাম। এরপর দেখো a, এই জায়গাটা আমরা গুণ করব, বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি রাখছি a স্কয়ার প্লাস 2 a মানে 2a মাইনাস 1 a মানে শুধু a, 1a লিখবে না, কেমন? 1 আমরা কখনোই লিখি না, -2। এরপর দেখো এটা থাকলো, আমরা যদি দেখি এই প্রথম দুটোর মধ্যে a কমন যায়, তাহলে এখানে পড়ে থাকে a, এখানে পড়ে থাকে 2, কিছু কমন যায় না এখানকার মধ্যে, তার মানে 1 কমন যাবে, তাহলে 1, আর মাইনাস তো আছে, তাহলে মাইনাসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে a লিখবো, এখানে আমরা অবশ্যই প্লাস দেব, তার কারণ মাইনাসে প্লাসে মাইনাস হয়, এখানে -2 আছে, সেটা তোমাকে খেয়াল করে রাখতে হবে। তাহলে এখানে দেখো a কমন আছে প্রথম থেকে, এটা আমাকে বয়ে আনতে হবে। এবার এই দুটো থেকে দেখো a প্লাস 2 এখানেও আছে, এখানেও আছে, তার মানে a প্লাস 2 কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকে a, আর এখানে পড়ে আছে -1। দেখো এখানে a আছে কিন্তু এখানে a নেই, এখানে a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 নেই। a মাইনাস 1 দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, a প্লাস 1 এখানে আছে কিন্তু অন্য জায়গাতে নেই, তাহলে তিনটে জায়গাতে আছে কোনটা, a মাইনাস 1। তার মানে অতএব এই তিনটে সংখ্যামালার নির্ণেয় গসাগু কি হবে, নির্ণেয় গসাগু সমান কত হবে, এখানে আমরা পেয়ে যাচ্ছি a মাইনাস 1। যেটা তিনটার মধ্যে থাকবে সেটাকে আমরা গসাগু হিসেবে লিখি, আর লসাগুর ক্ষেত্রে করতে হয় কি, বেশি সংখ্যা যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি, তাই না? বেশি সংখ্যা যেটা থাকে সেগুলো আমরা লিখি, বা কোনটাতে আছে কোনটাতে অ্যাবসেন্ট, সবগুলো আমাদের লিখতে হয়, কিন্তু গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবটাতেই থাকতে হবে, তবেই কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে আমার আনসার হচ্ছে দেখো a মাইনাস 1। এরপর দেখো আমাদের অথবা দিয়ে আরো একটা গসাগু নির্ণয় করতে দিয়েছে, সেটা হচ্ছে x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x, আরো একটা আছে, দেখো টোটাল তিনটে আছে সংখ্যামালা, x স্কয়ার প্লাস x মাইনাস 6, আর আছে x কিউব মাইনাস 8। আমরা এখানে একরকম ভাবে করব, প্রথম সংখ্যামালা তোমরা লিখবে এখানে প্রথম সংখ্যামালা, কেমন? প্রথম
প্রথম সংখ্যা মালা কি আছে দেখো, খেয়াল করো এখানে আমাদের দেওয়া হয়েছে x এর কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 4x। এখানে আমরা একটা x কমন নেব, তাহলে যদি x কমন নিই তাহলে এখানে পড়ে আছে x স্কয়ার, এখানে পড়ে থাকবে কি 4x, একটা x যেহেতু কমন চলে গেছে, প্লাস এখানে 4। এবার এখানে খেয়াল করো এই জায়গাটা, দেখো এখানে এটা যদি x টাকে যদি আমরা a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2a, b মানে কত জানো না, দেখো 2x এর সঙ্গে আরো 2 যদি গুণ করি তাহলে 4x হয়ে যায়, তুমি সেই হিসাবে 2 বসাতে পারো, বা 2 যদি না বসাও দেখো 4 আমরা লিখতে পারি 2a স্কয়ার। 2a স্কয়ার যখনই হলো তাহলে a স্কয়ার মাইনাস 2a, এখানে b বসবে প্লাস b স্কয়ার, তারপরে b তুমি পেয়ে গেছো 2। এবার তুমি 2টা চাইলে বসাতে পারো, যে কোনো ভাবে তোমরা আগে হিসাব করে বসাতে পারো, বা এখানে b স্কয়ার করে b যেটা হলো সেটা তোমরা এখানে বসাতে পারবে। দেখো 2 2 এ 4, তাহলে মাইনাস 4x ছিল সেটা কিন্তু হয়ে গেল। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করব, তাহলে এখানে এটা দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b এর হোল স্কয়ারের সূত্র মানে এই জায়গাটা যেহেতু এটা স্কয়ার আছে তার মানে এটা দুবার আছে, তার মানে x মাইনাস 2, এখানে x মাইনাস 2। দ্বিতীয় সংখ্যামালা যেটা আছে সেটা আমরা দেখব কি আছে, দেখো দ্বিতীয় সংখ্যামালা দেখো আমাদের কি দেওয়া হয়েছে x স্কয়ার প্লাস x মাইনাস 6। তাহলে 6টাকে আমরা দুটো সংখ্যা দিয়ে ভাগ করব, দেখো 6 এর সঙ্গে এখানে কিছু মানে 1 আছে, তো 6 কে 6 হয়, তাহলে গুণ করে 6। এবার দুটো সংখ্যা আমাদের আনতে হবে যাতে করে গুণ করে 6 হবে আর যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যা মানে 1 আসবে। তাহলে 3 2 এ 6 হয়, আবার 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এটা দেখো এখানে কিছু মানে 1 আছে সেটাকে আমরা লিখতে পারবো 3 বিয়োগ 2, তাই না, 3 2 এ 6 হয় আর 3 থেকে 2 বিয়োগ করে 1 হয়, তার সঙ্গে x গুণ ছিল মাইনাস 6। দেখো এখানে x স্কয়ার, 3 এর সঙ্গে x গুণ করলে 3x মাইনাস 2x মাইনাস 6। প্রথম দুটোর মধ্যে কমন যাচ্ছে, দেখো প্রথম দুটোর মধ্যে কমন যাচ্ছে, আমি বোঝানোর জন্য দাগ দিলাম। আর এখানে x কমন যায় তাহলে এখানে x পড়ে থাকে, এখানে 3 পড়ে থাকে, এখানে মাইনাস 2 কমন গেলে x প্লাস 3 পড়ে থাকে, প্লাস হলো তারপর মাইনাস এর প্লাসে মাইনাস হয়। এবার দেখো এই জায়গাটার মধ্যে x প্লাস 3 কমন চলে গেল, এবং x প্লাস 3 কমন যাওয়ার পর এখানে x পড়ে থাকে, এখানে মাইনাস 2 পড়ে থাকে, এটা আমরা ভেঙে নিলাম। একই রকম ভাবে 3 নাম্বার যে সংখ্যামালা আছে তৃতীয় সংখ্যামালা সেটা আমরা ভেঙে নেব। তৃতীয় সংখ্যামালা কি আছে আমাদের, দেখো এখানে খেয়াল করো x এর কিউব মাইনাস 8, x টাকে আমরা এরকম ভাবে কিউব দিলাম, 8 এর কিউব 8 মানে কি, দেখো 8 মানে দেখো 3টে 2 গুণ করলে 8 হয়, তাই না, 2 2 এ 4, 4 2 এ 8, তার মানে 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে এটাকে 2 এর কিউব লিখতে পারবো। এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা তোমাদের অবশ্যই জানতে হবে। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে, আমি এখানে ছোট্ট করে লিখছি, দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। যখন মাইনাসের সূত্র হয় তখন এই জায়গাটা মাইনাস হয়, বাদ বাকি সেম থাকে, প্লাস থাকে, আর যখন প্লাসের সূত্র হয় তখন এখানে প্লাস থাকে আর এখানে মাইনাস থাকে, এটা মনে রাখবে। তাহলে এই ক্ষেত্রে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার মানে 2a স্কয়ার। দেখো এটা আমরা আরেকবার লিখবো x মাইনাস 2, এখানে দেখো x স্কয়ার 2 ইনটু x মানে 2x প্লাস 2a স্কয়ার মানে 4। এবার তিনটে জায়গা খেয়াল করো, প্রথম সংখ্যাওয়ালার ক্ষেত্রে x টা আছে, এখানে x কোথাও নেই, x মাইনাস 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, x প্লাস 3 এখানে আছে, অন্য কোথাও নেই, এই রাশিমালাটা এখানে আছে, এই সমস্ত জায়গাতে নেই, তাহলে তিনটে জায়গাতেই কমন আছে এরকম একটা জিনিস হচ্ছে x মাইনাস 2। অতএব এই তিনটে সংখ্যামালার নির্ণেয় যে গসাগু হবে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় গসাগু কত হবে, আনসার হবে x মাইনাস 2। এরপরে নেক্সট যে কোশ্চেন আমাদের দিয়েছে 4 এর 1, ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো। আমাদের প্রশ্নটা দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, দেখো 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা হয়।
একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। আমাদের জানতে চেয়েছে কতজন কৃষকের সমান, তাহলে কৃষকের যে সংখ্যা সেটা আমাদের ডান দিকে রাখতে হবে, যেটা জিজ্ঞাসা করে সেটা আমরা সবসময় ডান দিকে রাখবো। তাহলে কৃষকের সংখ্যা আমরা একটা কাজ করব, প্রথমে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো। প্রথমে আমাদের এই যে বাক্য সেটা আমাদের লিখতে হয়, তাই না? গণিতের ভাষায় সমস্যাটি হলো। এবার আমাদের জানতে চেয়েছে কৃষক সংখ্যা, তার জন্য কৃষক সংখ্যাটা আমরা একদম ডান দিকে রাখবো। কৃষক সংখ্যা ব্র্যাকেটে হচ্ছে জন, তাই না? কত জন। আর বাদ বাকি জমির পরিমাণ, সময়, এগুলো আমরা মাঝখানে রাখতে পারি, তাই না? একদম বাম দিকে আমি রাখলাম জমির পরিমাণ সেটা কি কোন এককে দিয়েছে? বিঘা, তাহলে আমরা বিঘাতে লিখবো। আর সময়টা আমাদের দিয়েছে দিনে। এবার ডেটাগুলো আমরা লিখে নেব। প্রথমে বলেছিল যে 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারে। 36 দিনে চাষ করতে পারে কতজন কৃষক? প্রথমে বলেছে 25 জন কৃষক, তাহলে 25। নেক্সট বলছে যে এর অর্ধেক জমি, অর্ধেক মানে 2400 এর অর্ধেক অর্থাৎ 1200, এত বিঘা জমি কত দিনে চাষ করবে? 30 দিনে। তাহলে এখানে আমরা 30 লিখবো। তাহলে সেক্ষেত্রে কৃষক সংখ্যাটা আমরা বের করব। যতজন কৃষক কত মানে কাজটি করতে পারবে সেই সংখ্যাটাই হচ্ছে ট্রাক্টরের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। মানে কি, যদি 10 জন কৃষক আনসার হয় তার মানে একটা ট্রাক্টর 10 জনের সমান কাজ করে। এই কাজটা করতে যতজন কৃষক লাগবে সেটা ট্রাক্টর দিয়ে করা হয়। তার মানে যতজন কৃষক আমি আনসার পাবো সেটাই হচ্ছে ট্রাক্টরের ক্ষমতা, মানে একটা ট্রাক্টর ততগুলো কৃষকের সমান কাজ করতে পারে। তাহলে আমি এবার সলভ করে নেব। আমাদের ডেটা লিখে নেওয়া হয়েছে। প্রথমে তোমরা যে ভাষাগুলো লিখবে দেখো আমি বলে দিচ্ছি। তোমরা লিখবে, দেখো প্রথমে মাঝেরটা বন্ধ রাখো, মাঝেরটা বন্ধ রেখে জমির পরিমাণের সঙ্গে কৃষকের সংখ্যা কম্পেয়ার করো। জমির পরিমাণ যদি বাড়ে, তুমি ভাবো কোন একটা জমি 2400 বিঘা, আমি যদি বলি 2400 বিঘা মানে 2400 বিঘার বদলে 10,000 বিঘা জমি চাষ করতে হবে, তাহলে জমি যদি বেড়ে যায় তাহলে কৃষক সংখ্যা বাড়বে, বেশি লাগবে। আর যদি কম জমি চাষ করতে হয় তাহলে কৃষক সংখ্যা কম লাগে। তোমরা লিখবে জমির পরিমাণ বাড়লে কৃষক সংখ্যা বাড়ে এবং জমির পরিমাণ কমলে কৃষক সংখ্যা কমে। অর্থাৎ জমির পরিমাণের সঙ্গে কৃষক সংখ্যা কি সম্পর্কে আছে? সেটা হচ্ছে সরল সমানুপাতে আছে, তাই না? আমি শুধু সেই লাইনটা লিখছি যে জমির পরিমাণের সাথে তোমরা আগে দুটো লাইন লিখে দেবে, কেমন? যে জমির পরিমাণ বাড়লে কৃষক সংখ্যা বাড়ে এবং জমির পরিমাণ কমলে কৃষক সংখ্যা কমে। অর্থাৎ জমির পরিমাণের সাথে কৃষক সংখ্যা সরল সমানুপাতে আছে, একই রকম ভাবে দেখো এবার আমরা যদি করি কি, যে এই দিকটা আমরা ঢেকে রাখলাম, এই দিকটা ঢেকে রাখলাম, এবার এই দিকটা ভাবছি। সময় যদি বাড়ে, আমি যদি বলি কোনো একটা জায়গা হয়তো কোনো একটা জমি চাষ করতে হবে, 36 দিন সময় দিচ্ছি, তখন যতজন কৃষক লাগবে, ভালো করে ভেবে দেখো, 36 দিন সময় দিচ্ছি, এর থেকে যদি আমি বেশি সময় দিই তাহলে কি এত কৃষক লাগবে? অবশ্যই লাগবে না। কেন? সময় আমি বাড়িয়ে যদি দিই তাহলে সেক্ষেত্রে অতজন কৃষক লাগবে না, তাই না? 36 দিনের বদলে যদি আমি বলি 100 দিন সময় দিচ্ছি তাহলে নিশ্চয়ই 25 জন কৃষক লাগবে না। তাহলে সময় বাড়লে কৃষক সংখ্যাটা কমে যাবে। কিন্তু যদি আমি বলি 36 দিন না, আমাকে 2 দিনে চাষ করতে হবে, 2 দিনের মধ্যে চাষ করে দিতে হবে, তাহলে সময় যদি আমি কমিয়ে দিই নিশ্চয়ই 25 জনে সেই জমি চাষ করতে পারবে না, তখন এক্সট্রা আমাকে আরো অনেক কৃষক লাগাতে হবে। তার মানে সময় বাড়লে তোমরা লিখবে যে আবার সময় বাড়লে কৃষক সংখ্যা কমে এবং সময় কমলে কৃষক সংখ্যা বাড়ে। অর্থাৎ সময়ের সাথে আমি এরকম ডট ডট দিয়ে দিয়েছি, সময়ের সাথে তোমরা ল্যাঙ্গুয়েজে লিখবে, কেমন? ডট ডট দেবে না। সময়ের সাথে কৃষক সংখ্যা কিরকম সম্পর্কে আছে? ব্যস্ত সমানুপাতে আছে। এই জায়গাটা আমরা লিখলাম। এবার আমরা ফাইনালে যেটা করব সেটা হচ্ছে যে নির্ণেয় কৃষক সংখ্যা। তাহলে অতএব নির্ণেয়
কৃষক সংখ্যা। দেখো যেটার সঙ্গে জিজ্ঞাসা চিহ্ন থাকে সেই সংখ্যাটা আমাদের লিখতে হয়, তাহলে আমরা 25টা লিখলাম। এবার খেয়াল করো এই জায়গাটা জমির পরিমাণ কোন সম্পর্কে ছিল, সরল সমানুপাতে ছিল। যদি সরল থাকে তাহলে আমরা উল্টে লিখবো। কেমন? সরল থাকলে উল্টে লিখবো, আর ব্যস্ত থাকলে যা আছে তাই লিখবো। উল্টে লিখবো মানে হচ্ছে যে নিচেরটা আমরা উপরে লিখবো, নিচেরটা কত আছে 1200 সেটা উপরে লিখবো, কেন? যেহেতু সরল সমানুপাতে আছে। আর উপরে কত ছিল 2400 সেটা আমরা নিচে লিখবো। তাহলে সরল যদি আমরা সম্পর্ক দেখতে পাই আমরা কোনো কিছু ভাববো না, শুধু এই জিনিসটা একটু উল্টে দেবো, উপরেরটা নিচে এবং নিচের সংখ্যাটা উপরে লিখবো। আর যেখানে ব্যস্ত দেখবো সেখানে কোনো কিছু উল্টাবো না, যেমন আছে সেরকম রাখবো। মানে 36 উপরে ছিল 36টা উপরে রাখবো, 30 নিচে ছিল 30টা নিচে রাখবো। তাহলে সরল হলে উল্টে দেব, ব্যস্ত হলে আমরা উল্টাবো না। এবার দেখো এখানে এটা অবশ্যই কৃষকের সংখ্যা, তার মানে জন, এটাতে আনসার আসবে। এখানে আমরা দুটো শূন্য কাটবো, 12 একে 12, 12 দুই 24। এবার দেখো এই জায়গাটা যদি আমরা কাটাকাটি করি 6 দিয়ে কাটতে পারি, বা প্রথমে 2টা দিয়ে কাটিয়ে দিচ্ছি। দেখো 2 কে 2, 18 দুই 36, 6 দিয়ে কাটবো। দেখো 3 6 18, 5 6 30, 5 5 5 5 হয়ে যাচ্ছে 25। পড়ে আছে দেখো সবকিছু কেটে গেছে, শুধু 5 আর 3 পড়ে আছে, তার মানে 3 5 15, 15 এত জন, এটা হবে এই প্রশ্নের আনসার। এবার তোমরা ফাইনালি যেরকম ভাবে জানতে চেয়েছে তোমরা লিখবে, বলেছিল যে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান হবে তা ত্রৈমাসিক পদ্ধতিতে হিসাব করো। তোমরা লিখবে যে অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা, অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার সমান। এটা লিখে আনসার লিখে দেবে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। এরপর দেখো 4 থেকে যেটা 2 এর প্রশ্ন, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তোমাদের টেক্সট বুকে সেম প্রশ্নটা আছে, তবে এখানে পার্সেন্টেজ যেটা দেওয়া হয়েছে সেটা একটু চেঞ্জ করা হয়েছে। তোমাদের টেক্সট বুকে যখন অঙ্কটা দেওয়া হয়েছিল তখন 20% এই হিসাবে ছিল, এখানে 25% দেওয়া হয়েছে। বলেছে চিনির মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তাহলে কোন পরিবার চিনির জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে নির্ণয় করো। মানে কোন একটা পরিবার হয়তো কিছু টাকার চিনি কিনতো, 100 টাকা চিনি কিনতো, এবার সেই ক্ষেত্রে হয়তো 2.5 কিলো চিনি পেত। এখন হয়তো চিনির দাম বেড়ে গেছে, কিন্তু সেই ফ্যামিলি হয়তো ঠিক করেছে যে চিনির দাম বাড়লেও আমি বেশি টাকার বা সেই অ্যামাউন্টে চিনি কিনতে গেলে যেহেতু বেশি টাকা দিতে হবে সেটা সে করবে না, বরং সেই টাকারই চিনি কিনবে, তাতে সে কম অ্যামাউন্ট হোক, 2.5 কিলো থেকে কম হোক তবু ঠিক আছে, কিন্তু সে বেশি টাকা পে করতে চায় না। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরে নেব প্রথমে যে ধরি বা মনে করি, যা খুশি লেখো, ধরি আগে 100 টাকায় 100 একক, একক মানে সেটা গ্রাম কিলোগ্রাম অনেক কিছু হতে পারে, আমি জানি না সেটা কি, তাই জন্য একক ধরলাম। তাহলে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত, চিনি পাওয়া যেত। এবার এখন 25% দাম বেড়েছে, তাহলে 25% দাম বা মূল্য বৃদ্ধি পাওয়ায়, বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে এই 100 টাকায় নয়, 100 থেকে বেশি হয়ে যাবে, 25% যদি বেড়ে যায়, 100 টাকা 25%, পার্সেন্ট মানে 100 হিসাবে বলি, তাহলে 100 মানে 25% মানে 100 টাকায় 25 টাকা বেড়েছে, 25% তাই 100 টাকাতে 25 টাকা বেড়েছে। তাহলে যদি 100 টাকা দাম ছিল এখন কত দাম হবে, 100 আর 25 টাকা, তার মানে 125 টাকা। তাহলে 25% দাম বৃদ্ধি পাওয়ার কারণে বর্তমানে 125 টাকায় 100 একক চিনি পাওয়া যায়, এত চিনি পাওয়া যায়। তার মানে 100 একক চিনি কেনার জন্য প্রথমে আমাকে 100 টাকা দিতে হতো, কিন্তু ওই 100 একক চিনি কিনতে এখন আমাকে 125 টাকা দিতে হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ চিনির দামটা বেড়ে গেছে 25%, তাই না? 100 টাকা 25 টাকা বেড়ে গেছে, তার জন্য একই পরিমাণ চিনি কিনছি, 100 একক চিনি কিনছি, অথচ আগে আমাকে 100 টাকা পে করতে হতো, এখন 125 টাকা আমাকে পে করতে হচ্ছে। এবার আমরা এখানে লিখবো যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো
এখানে দেখো আমরা লিখবো চিনির মূল্য একদিকে আমরা রাখবো, অবশ্যই চিনির মূল্য সেটা টাকাতে হবে, আর ডান দিকে চিনির পরিমাণ, চিনির মূল্য চিনির পরিমাণ, এটা একক লিখলাম। প্রথমে 100 টাকাতে আমার 100 একক চিনি পাওয়া যেত, যাই হোক, কিন্তু আমাদের এখনকার কথা ভাবতে হবে। এখন আমি 100 একক চিনি কিনতে গেলে 100 টাকায় পাই না, সেটা কত টাকায় পাই? 125 টাকায় পাই। তাহলে সেই ব্যক্তি ঠিক করেছে যে আমি 100 একক চিনি আমার দরকার নেই, আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আমি 100 টাকা আগে পে করতাম, এখন 100 টাকায় পে করব। তাহলে এখন আমি 125 টাকায় 100 একক চিনি পাই, তাহলে আমি হিসাব করে দেখব যে আমি 100 টাকা দেবো, আগে আমি 100 টাকা দিতাম, এখন 100 টাকা দেবো, তাহলে আমি কতটা চিনি পাবো। অতএব নির্ণেয় চিনির পরিমাণ কত হবে? দেখো চিনির পরিমাণ আমরা এখানে কি করব? দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 100, তাই না? এক্ষেত্রে আগে 125 টাকায় 100 একক পাওয়া যেত, তাহলে 1 টাকাতে আরো কম পাবো, উপরে 100 যাবে, নিচে আমাদের এখানে 125 যাবে। এবার কাটাকাটি করো, এখানে যদি কাটাকাটি করি আমরা, দেখো এখানে 25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, এটা দিয়ে কাটাকাটি করো, 5 একে 5, 5 20 100। তার মানে আমি এখানে 80 একক এত আমরা চিনি পাচ্ছি এখন, তাই না? 100 টাকাতে আমি আগে 100 একক পেতাম, এখন দামটা বেড়েছে, তার জন্য এখন 100 টাকায় আমি 80 একক চিনি পাচ্ছি। তাহলে আমাদের বলেছে যে এখানে যে চিনির পরিমাণ কতটা কমাতে হবে, তাহলে চিনির পরিমাণ কতটা কমাতে হবে লিখবে। অতএব চিনির পরিমাণ কমাতে হবে। আগে আমি 100 একক ব্যবহার করতাম, এখন 80 একক ব্যবহার করি। 80 একক ব্যবহার করি, তাহলে কত কমাতে হবে? মাইনাস করলে আমরা পেয়ে যাব তাহলে 20 একক। আমাদের জিজ্ঞাসা করেছে শতকরা কতটা পরিমাণ চিনি কমাতে হবে, শতকরা মানে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে। শতকরা যদি করো তবুও কিন্তু 20 আনসার হবে, শুধুমাত্র সেখানে পার্সেন্টেজটা লিখতে হবে। তাহলে তোমরা লিখবে, ল্যাঙ্গুয়েজটা লিখবে, আমি লিখছি না, তোমরা লিখবে যে অতএব চিনির জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার শতকরা কমাতে হবে। লাস্টের লাইনটা লেখার পরে তোমরা লিখবে, দেখো কত কমাতে হবে? 20। কতর মধ্যে? 100 এর মধ্যে, তাই না? 100 এর মধ্যে 20টা আমাকে কমাতে হবে। এবার পার্সেন্টেজ করব, পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করতে হয়। দেখো একই রকম ভাবে আমার সেই 20%, এটাই কিন্তু আনসার আসবে। তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের রাইট আনসার। এরপর দেখো 3 নাম্বার যে প্রশ্নটা দেওয়া হয়েছে 4 এর 3, সেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং খুব সহজভাবে এক্সপ্লেন করব, তোমাদের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। একটু লেন্দি হবে কিন্তু স্টেপ বাই স্টেপ সলভ করব, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। দেখো এখানে বলেছে একটি পাত্রে শরবতের 3:1 এই অনুপাতে সিরাপ আর জল এক প্রকার মিশিয়ে শরবত তৈরি করা হয়েছিল। এবার এখান থেকে কিছুটা পরিমাণ তুলে নিয়ে যদি সমপরিমাণ জল ঢালা হয়, তাহলে সেক্ষেত্রে জল এবং সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে কত অংশ তুলে নেব শরবত থেকে, যতটা তুলবো ততটা আমরা আবার কি ঢালবো? সেখানে জল ঢালবো, তাহলে সেক্ষেত্রে জল এবং সিরাপের অনুপাতটা 2:1 হবে। আমি ধরে নেব যে আমাদের যে ধরি x একক শরবত ছিল এবং তা থেকে y একক আমাদের কি তুলে নেওয়া হয়েছে? y একক দেখো তুলে নিয়েছে, শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে, তাহলে y একক শরবত তুলে নিয়ে, তা থেকে y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ কি করা হয়েছে? সমপরিমাণ জল ঢালা হয়েছে, বা জল মেশানো হয়েছে। এবার আমাদের এখানে দেখো প্রথমে যে শরবতটা দেওয়া হয়েছিল সেখানে সিরাপ এবং জলের অনুপাত কত লিখবে?
সিরাপে জল অনুপাত সিরাপ, জল এবং সিরাপের অনুপাত কত ছিল আমাদের? প্রথমে দেখো, আচ্ছা প্রথমে সিরাপ ছিল, তাহলে সিরাপ অনুপাত জল, সিরাপ আর জলের অনুপাত কত ছিল? 3:1। তাহলে 3:1 এটা আমরা লিখলাম। মানে মোট যদি ভাগ হয় 3 আর 1 হচ্ছে 4 ভাগ, 4 ভাগের মধ্যে যদি 3 ভাগ সিরাপ থাকে, 4টে যদি ভাগ হয়, এই 4টে যদি ভাগ হয়, 4টে ভাগের মধ্যে দেখো এই 3 ভাগটা হচ্ছে কি? 3 ভাগটা হচ্ছে সিরাপ, আর 1 ভাগ আমার কি আছে? 1 ভাগটা জল আছে। এরকম করে ভাবতে পারো, যদিও মিক্স হয়ে আছে। কেমন? তাহলে আমাদের x একক শরবত ছিল, সেখান থেকে y একক শরবত তুলে নেওয়া হয়েছে। যখন x একক আমরা শরবতের কথা বলছি, তার মধ্যে সিরাপ কতটা, জল কতটা, সেটা আমরা বের করে নেব। তাহলে x একক শরবতে সিরাপের পরিমাণ কত হবে? সিরাপের পরিমাণ হবে, তোমরা জানো যে প্রথমে যেটা মোট অ্যামাউন্ট সেটা লিখতে হয়, তারপরে আমাদের এগুলোর মধ্যে আনুপাতিক ভাগাকার করতে হয়। আনুপাতিক ভাগাকার মানে এখানে সিরাপের কথা বলতে সিরাপটা উপরে লিখবো, নিচে দুটো যোগফল 3 + 1, এত একক, এত হচ্ছে একক। তার মানে 3 এর সঙ্গে x গুণ হয়ে গেলে 3x হয়, আর নিচে 4, এত একক কি আছে আমার? এটা সিরাপ আছে। একই রকম ভাবে আমি ডট ডট দিয়ে দিচ্ছি এখানে জলের পরিমাণ, জল কতটা আছে? জল আছে দেখো, একই রকম ভাবে আমরা লিখবো জল, মানে এবার 1টা লিখবো, তার কারণ জল হচ্ছে 1 ভাগ, তাহলে 1 আর নিচে হচ্ছে 3 + 1, তার মানে এত একক, অর্থাৎ x/4 এত একক। তাহলে প্রথমে আমার 3x/4 এত একক ছিল সিরাপ, আর x/4 একক এত ছিল আমার জল। এবার আমাদের কি করেছে? এই মোট যে শরবতটা ছিল সেখান থেকে y একক শরবত তুলে নেওয়া হয়েছে। যাই তুলে নেওয়া কেন, যেখান থেকে আমি তুলবো সেখানেই সিরাপ 3 ভাগ, 1 ভাগ জল থাকবে। আমি যদি এখান থেকে সাপোজ 1 লিটার যদি তুলে নিতাম, 1 লিটারের মধ্যে 1 লিটারকে 4টে ভাগ করো, তাহলে 250 করে হয়। তাহলে 250 ml এর মধ্যে 250 ml জল থাকবে, আর 250 কে 3 দিয়ে গুণ করো, তার মানে 750 ml কি থাকবে? সিরাপ থাকবে। তাহলে তুমি যেখান থেকে তুলো না কেন, 3 ভাগ অবশ্যই সিরাপ, 750 ml সিরাপ এবং 250 ml জল, এরকম ভাবে থাকবে, তাই না? যদি 1 লিটার আমি তুলি, এখানে y একক তুলেছি, তাহলে y একক শরবতে যেটা আমরা তুলে নিয়েছি, সিরাপের পরিমাণ যেটা আমরা তুলে নিয়েছি এই y একক, সেই y এককের মধ্যেও আমাদের 3 ভাগ কি থাকবে? 3 ভাগ থাকবে সিরাপ, তাই না? 3 + 1 এত একক, অর্থাৎ 3y/4 এত একক আমাদের কি থাকবে? যে জায়গাটা তুলেছি, যেটা তুলে নেওয়া হয়েছে, তুলে নেওয়ার মধ্যে 3y/4 এতটুকু সিরাপ থাকবে, আর ওই y এককের মধ্যে যেটা তুলে নেওয়া হয়েছে সেই জায়গাটার মধ্যে জল কতটা থাকবে? জল থাকবে এই একই রকম ভাবে আমাদের লিখতে হবে, উপরে যেমন করলাম একই রকম ভাবে y/4 এত একক হবে। এবার খেয়াল করো যে আমাদের প্রথমে সিরাপ ছিল 3x/4, এখন সিরাপ কত আছে? এখন দেখো সিরাপটা আমাদের যদি বের করতে হয়, ধর আমাদের সিরাপ ছিল 10 লিটার, 1 লিটার তুলে নেওয়া হয়েছে, তাহলে 10 লিটার থেকে 1 লিটার তুলে নেওয়া যদি হয়, তাহলে 9 লিটার পড়ে থাকে, তাই না? 10 থেকে 1 মাইনাস করে আমরা বলি 9 লিটার সিরাপ পড়ে আছে। একই ভাবে এতটুকু সিরাপ ছিল শরবতে, এটা তুলে নেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট সিরাপ কত? লিখবো শরবতে অবশিষ্ট সিরাপ কত? প্রথমে ছিল আমার 3x/4, সেখান থেকে 3y-4, এই এত একক আমার কি পড়ে আছে? এত একক আমার সিরাপ পড়ে আছে। এবং জল কতটা? দেখো এতটুকু জল ছিল, আর এতটুকু জল আমরা তুলে নিয়েছি। যখন শরবত তুলেছি তখন এতটুকু জল বেরিয়ে গেছে, y পরিমাণের মধ্যে এতটুকু জল তো বেরিয়ে গেছে, তাই না? এতটুকু জল আমার কি হয়েছে? এতটুকু জল আমার বেরিয়ে গেছে। তাহলে প্রথমে আমার জল ছিল দেখো x, এইটা, তাই না? x/4, তাহলে শরবতে অবশিষ্ট জল কতটুকু আছে, বা শরবতে মোট জল তোমরা লিখতে পারো। প্রথমে ছিল x-4, তুলে নেওয়া হয়েছে কতটা? y-4, এতটা তুলে নেওয়া হয়েছে। কিন্তু যখন আমার বলছে যে যতটুকু তুলেছে, আমাদের দেখো
যতটুকু শরবত তুলেছে, কতটা ওয়াই পরিমাণ মোট শরবত তুলে নেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছিল যতটুকু শরবত তুলে নেওয়া হয়েছে ততটুকু জল মেশানো হয়েছে। আমি ওয়াই পরিমাণ শরবত তুলেছিলাম, তাহলে ওয়াই পরিমাণ শরবত তুলে নেওয়ার জন্য আমার এতটুকু জল ছিল, যতটুকু তুলেছি শরবত, যতটুকু তুলেছি তাহলে আমি স্পুন দিয়ে বা কোনো কিছু দিয়ে তুলেছি, যেটা দিয়ে তুলেছি সেই জায়গাটাতে কিছুটা জল ছিল, সেটা হচ্ছে এইটা। তাহলে তুলে নেওয়ার পর এতটুকু জল আমার পড়ে থাকলো। এবার বলেছি আমি যতটুকু তুললাম, টোটাল শরবত যতটুকু তুললাম ওয়াই পরিমাণ, ততটুকু জল ঢেলেছি, তাহলে জলের পরিমাণ আবার ওয়াই একক বেড়ে যাবে, তাহলে এতটুকু আমার কি আছে, জল আছে। এবার দেখো এই জায়গাটা তোমরা নোট ডাউন করো, তার কারণ হচ্ছে যে উপরের অংশটা আমি এবার মুছে দেবো। কেমন? উপরের অংশটা মুছে দিয়ে এবার আমরা ফাইনাল যে জিনিসটা সেটা সলভ করব। তোমরা চাইলে এই জায়গাটা স্ক্রিনশট নিতে পারো। দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, শুধুমাত্র নিচের যে অংশটা আছে নিচের অংশটা আমরা রাখবো। কেমন? এবার আমাদের প্রশ্নে বলেছে যে তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অনুপাতটা হবে সে অনুপাতটা কত। প্রশ্নানুসারে প্রত্যেকটা জায়গা কিন্তু ঠিক মতো ভাবে পড়বে, অনেক সময় ঘুরিয়ে যায় প্রশ্নগুলো প্রশ্নানুসারে, এখানেও কিন্তু ঘুরিয়ে দিয়েছি। বলেছে এরকম যদি কেস করা হয়, কিছুটা শরবত তুলে, যতটুকু শরবত তুলে নেওয়া হলো তার সম পরিমাণ জল ঢালার পর শেষে আবার যে অনুপাতটা দিয়েছে সেটা কিন্তু জল এবং সিরাপের, সিরাপ এবং জলের অনুপাত নয়, প্রথমে জল এবং পরে সিরাপ, এবং সেই অনুপাত বলেছে 2:1। তাহলে পরে আমার জল কতটা আছে, জল এইটা আছে, জল আছে আমার x/4 মাইনাস y/4 প্লাস y। এটা কি মানে এটা হচ্ছে জল এবং সিরাপ, নিচে লিখবো 3x/4 মাইনাস 3y/4। যদি এই অনুপাতটা বের করি তাহলে বলছে আমার 2/1 হবে, এই অনুপাতটা বলছে 2/1 হবে। কেমন? তাহলে সেক্ষেত্রে আমি এই জায়গাটাকে মুছে দিই, নাহলে আমাদের সলভ করতে একটু অসুবিধা হবে। দেখো উপরের জায়গাটা খেয়াল করো, উপরের, নিচের পোর্শনটা ভুলে যাও। কেমন? উপরের জায়গাটা দেখো, এই জায়গাটা এতটুকু, এই জায়গাটার মধ্যে লসাগু হচ্ছে আমার 4, যদি লসাগু হয় তাহলে এখানে x পড়ে থাকে মাইনাস y, 4 এর সঙ্গে y গুণ করো তার মানে 4y, এটা হয়ে যায়। নিচে একই রকম ভাবে লসাগু হচ্ছে 4, তাহলে 3x মাইনাস 3y। যখন তুমি এটাকে তুলবে তখন উল্টে যাবে, উল্টে যাওয়ার জন্য আচ্ছা আমি এখানে করে দিচ্ছি, তুমি চাইলে এখানে 4 কেটে দিতে পারো বা এক কাজ করতে পারো, পরের লাইনেও করতে পারো। x দেখো মাইনাস y প্লাস 4y, 4টে y থেকে একটা y বাদ দাও, তার মানে 3টে y পড়ে থাকে, তাই না? 4টে y থেকে একটা y বাদ, নিচে আছে 4। এবার এই জায়গাটা এই যে ভগ্নাংশ, যখন আমরা নিচে আছে এটা উপরে তুলবো মানে গুণ করবো তাহলে উল্টে যাবে, তাই না? ভগ্নাংশ আগে ভাগ আছে, দেখো এটা নিচে আছে ভাগ আছে, গুণ চিহ্ন দিলে উল্টে যাবে, তাহলে উপরে 4, নিচে আসবে 3x মাইনাস 3y, এটা হচ্ছে 2/1, এটা কেটে যায়। এবার দেখো বা x প্লাস 3y পড়ে থাকে উপরে, নিচে 3x মাইনাস 3y, এটা হচ্ছে 2/1। কোনাকুনি গুণ করবো, এটার সঙ্গে 2 যদি গুণ করো, 2 এর সঙ্গে 3x মানে 6x মাইনাস 3 দুগুণ 6y সমান 1 এর সঙ্গে এটা গুণ করলে x প্লাস 3y, এটাই পড়ে থাকে। এবার এই জায়গাটা আমি এখানে নিয়ে চলে আসছি, 6x লিখবো, 6x, এই x টাকে এই দিকে নিয়ে আসো, প্লাস ছিল এদিকে আনলে মাইনাস হবে, তাহলে মাইনাস 6। ডান দিকে দেখো 3y ছিল, লিখলাম মাইনাস 6y, ডান দিকে গেলে প্লাস 6y, তাহলে প্লাস 6y লিখলাম। বা এই জায়গাটা দেখো বিয়োগ করলে হচ্ছে 5x, 3টে y আর 6টা y যোগ করলে হচ্ছে 9y। বা x বাই y যদি তুমি করো, x বাই y, তাহলে সেক্ষেত্রে 9 আছে, 5টা দিকে আসলে ভাগ হবে, তাহলে 5 এর 9। এবার আমাদের প্রশ্নটা খেয়াল করতে হবে, এখানে বলছে ওই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে জল এবং সিরাপের অনুপাত 2:1 হবে। আমরা যখন প্রথমে ধরেছিলাম তখন মোট শরবতটা ধরেছিলাম x, এবং জলের যেটা পরিমাণ সেটা আমরা ধরেছিলাম যে যতটা তুলে নেওয়া হবে সেটা y। তার মানে এখানে আমাদের যেটা জানতে চাওয়া হচ্ছে সেটা কিন্তু x বাই y নয়, আমাদের জানতে চেয়েছে y বাই x এর অনুপাত কত। তাহলে এটা যদি উল্টে দাও তাহলে এখানেও আমাদের 9/5 যেটা আছে সেটা উল্টে যাবে, তার মানে উপরে 5 এবং নিচে 9, এটা কিন্তু চলে আসবে। তার মানে আমাদের ফাইনালি যখন আনসারটা লিখবে তাহলে 5 এর 9 অংশ, এটা হবে আনসার। তোমরা ফুল সেন্টেন্সে আনসারটা লিখবে যে অতএব ওই শরবতে 5 এর 9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে জল ও
সিরাপের অনুপাত 2:1 হবে। তাহলে এটা কিন্তু হবে ফাইনাল আনসার। তাহলে এরপর আমরা বাকি যে প্রশ্ন আছে দেখবো। দেখো এখানে প্রথমে 5 এর দাগে যে প্রশ্নটা দেওয়া হয়েছে উপপাদ্য নাম্বার 6 সেটা আমরা সলভ করে দিয়েছি আমাদের চ্যানেলে, এবং 5 এর যেটা অথবা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 1। যখন আমরা আরো উপপাদ্য সলভ করব, 1 নম্বর উপপাদ্যটা এখন আমাদের চ্যানেলে দেওয়া হয়নি, আমি সেটা খুব শীঘ্রই আমাদের চ্যানেলে দিয়ে দেব। আর 6 এর মধ্যে যেটা প্রথম উপপাদ্যের প্রয়োগ দেওয়া হয়েছে সেটাও আমরা চ্যানেলে প্রোভাইড করেছি। তাহলে 5 এর দাগে প্রথমটা এবং 6 এর দাগে যে উপপাদ্যটা দেওয়া হয়েছে তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস 8 ম্যাথস 2024 এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে। সেই প্লেলিস্টের মধ্যে 5 এর এবং 6 এর এই উপপাদ্য দুটি পেয়ে যাবে। আর পড়ে থাকলো একটা 6 এর অথবা, সেটা আমি এখন সলভ করে দিচ্ছি। দেখো 6 এর যেটা অথবা দিয়েছে সেখানে দেখো বলেছে যে এবিসি এবং ডিবিসি দুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যেখানে এবি এবং এসি সমান, ডিবি সমান ডিসি এবং বিসি বাহু বিপরীত পার্শ্বে অবস্থিত। তাহলে ছবি অঙ্কন করার জন্য তোমাকে বলেই দিয়েছে যে এরকম ভাবে একটা বাহু হবে, সেটা হচ্ছে বিসি, এবং এখানে একটা ত্রিভুজ আছে, এইদিকে একটা ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি আরেকটু অন্যভাবে অঙ্কন করব। দেখো তোমরা স্কেল দিয়ে অঙ্কন করতে পারো সুন্দর করে, আমি হাতে অঙ্কন করছি। এবং এবি সমান এসি, এবং এদিকে একটা ত্রিভুজ আছে সেটা হচ্ছে তোমার ডিবিসি। তাহলে বলেছে এবিসি এবং ডিবিসি দুটো ত্রিভুজ, যার মধ্যে দেখো এবি বাহুর সঙ্গে এসি বাহু সমান এবং ডিবির সঙ্গে ডিসি সমান। কেমন? তাহলে ঠিক আছে বলে দেওয়া হয়েছে। এবং এখানে দুটো বিসি বাহুর বিপরীত দিকে দুটো ত্রিভুজ অবস্থিত, মানে এবিসি এবং এবিসিটা উপরে, বিসির উপরে, এবং ডিবিসি এটা নিচের দিকে অবস্থিত। আমাদের প্রমাণ করতে হবে যে এডি বিসি বাহুকে, মানে এডি যদি আমরা অঙ্কন করি, দেখো এডি এটা কি করবে, এই বিসি বাহুকে সমকোণে, মানে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে পিও সমান ওসি হবে, এবং এই যে কোণগুলো আছে সেই কোণগুলো 90 ডিগ্রি হবে। তাহলে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, তোমরা যারা উপপাদ্যর ক্লাসগুলো দেখেছো তারা জানো যে আমরা প্রথমে প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে সেটা লিখি। লিখবো যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি ত্রিভুজ দুটি, এখানে আমরা লিখবো ত্রিভুজ দুটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দুটি সমদ্বিবাহু ত্রিভুজ যারা বিসি বাহুর বিপরীত পার্শ্বে অবস্থিত, এবং যে ডেটা দেওয়া হয়েছে এবি সমান এসি এবং এবি সমান এসি ও বিডি সমান ডিসি, বিডি সমান ডিসি। আমাদের প্রমাণ করতে হবে এবার। তাহলে প্রামাণ্য আমরা লিখব, প্রমাণ করতে হবে আমাদের যে এডি বাহু বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এখানে লিখতে হবে, তোমরা লিখবে একটা লাইন যে প্রমাণ করতে হবে যে এডি বাহু বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ দিয়ে তোমরা লিখবে, অর্থাৎ দিয়ে যে বিও সমান ওসি এবং কোণ এ ও বি সমান কোণ এ ও সি সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটাও 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে, তার কারণ এটা একটা সরল কোণ, তাই না? এটা একটা সরল রেখা, এটা 90 হলে এটা 90 হবে, তবেই তো 90 180 হয়। একরকম ভাবে এটা 90 হলে এটাও 90 হবে, তার কারণ একটা সরল কোণ, একটা সরল রেখার একটা কোণ, টোটাল কোণটা কি হয়, পাশাপাশি দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। কেমন? তাহলে শুধু এই দুটো 90 ডিগ্রি প্রমাণ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। এবার আমরা দেখো আমাদের মূল প্রমাণে চলে আসবো। প্রদত্ত হলো, প্রামাণ্য হলো, অঙ্ক তোমরা লিখতে পারো যে এ ও ডি বিন্দু যুক্ত করা হলো, এরকম ভাবে অঙ্কন তোমরা লিখবে। নেক্সট আমরা চলে যাব, আমাদের তাহলে এখানে একটা অঙ্কন বলে একটা পয়েন্ট হবে, কি লিখবে, এ ও ডি বিন্দু দুটি যুক্ত করা হলো। নেক্সট আমরা চলে যাব প্রমাণ। প্রমাণের মধ্যে দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, খেয়াল করো, আমি এখানে বোঝানোর জন্য অঙ্কন করছি।
দেখো বোঝানোর জন্য অঙ্কন করবো আমরা এখানে। দেখো এদিকে এবিডি, এবিডি একটা ত্রিভুজ, এদিকে একটা কেমন এবিডি এই ত্রিভুজটা, আর এদিকে এসিডি এটা একটা ত্রিভুজ। এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। তাহলে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ সি ডি এর মধ্যে, এই দুটোর মধ্যে যদি খেয়াল করো, দেখো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাই না? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, সেটা বলেই দিয়েছে এবি সমান এসি, এটা আমাদের বলে দিয়েছে, তাই জন্য আমরা লিখবো প্রদত্ত। আর কি বলেছে? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, বিডির সঙ্গে সিডি সমান, তাহলে বিডি বিডি সমান সিডি, এটাও হচ্ছে আমাদের প্রদত্ত। আর কি বলতে পারবো? দেখো আর আমরা বলতে পারবো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আর এডি যে বাহু সেটা এই ত্রিভুজের মধ্যে পড়ছে, এই ত্রিভুজের মধ্যে পড়ছে, অর্থাৎ এটা হচ্ছে সাধারণ বাহু। এবং আমি এখানে পাশে লিখে দিচ্ছি, না তো আমাদের জায়গাতে হবে না, এডি, এডি হচ্ছে সাধারণ বাহু। অতএব দেখো দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এই বাহুটার সঙ্গে এই বাহুটা, এবং এটা দুটো ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু। তাহলে বাহু 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 এস 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 সূত্র অনুসারে এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারবো। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তোমরা লিখে দেবে যে সর্বসমতার ত্রিভুজের সর্বসমতার এস 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 সূত্র অনুসারে বা সূত্রানুসারে। যখন আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, এই ত্রিভুজটার সঙ্গে মানে এদিকে ত্রিভুজটার সঙ্গে ডান দিকের ত্রিভুজটা আমরা সর্বসম প্রমাণ করলাম, তার মানে অনুরূপ কোণগুলো অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা সমান বলতে পারবো। তাহলে আমরা লিখবো বি এ ডি কোণ, অতএব কোণ বি এ ডি সমান কোণ ডি এ সি, কোণ ডি এ সি। এটা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কি কোণ এরা? এরা হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা আমরা লিখলাম। এরপরে নেক্সট আমাদের যেটা কাজ করতে হবে, এটা আমরা কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো? এবার দেখো আমরা প্রমাণ করব এই দুটো ত্রিভুজের মধ্যে এ ও বি আর এ ও সি, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা বিও এবং ওসি এটা সমান বলতে পারবো। কিভাবে করব? দেখো ত্রিভুজ এ ও বি এবং ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ এ ও সি এর মধ্যে কি কি সমান? এবি এর সঙ্গে এসি সমান, তাই না? কোন জায়গাটা বলতো? উপরের জায়গাটা, তাই না? এরকম ভাবে আছে, এরকম ভাবে আছে। এটা আছে আমার এ, এটা বি, এটা সি, এবং এই জায়গাটা হচ্ছে ও। কেমন? তাহলে এটার সঙ্গে এটা সমান, তাই না? এবি সমান এসি, এটা আমাদের প্রদত্ত, এটা প্রদত্ত আমার দেওয়া হয়েছে, তাই না? এটা হচ্ছে প্রদত্ত। আমি বলে দিচ্ছি, যেখানে হ্যান্ড রাইটিং দেখতে অসুবিধা হবে তোমরা কিন্তু শুনে শুনে লিখে নিও। তার কারণ আমি অনেকটা স্পিডে করছি, বলছি প্লাস লিখছি, সেক্ষেত্রে স্পেলিং মিস্টেক অনেক সময় হতেও পারে। এটা প্রদত্ত হলো। তারপর দেখো এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, বি এ ও, বি এ ও বা বি এ ডি একই কোণ, বি এ ও যেটা বি এ ডি একই কোণ। আর এখানে আমরা যদি বলি, দেখো আমরা আগেই পেয়েছি ডিএসি, ডিএসি যেটা ও এসি একই কোণ, তাই না? তাহলে আমরা উপরে যে দুটো পেয়েছি, উপরে দেখো কি পেয়েছি, এই যে এই জায়গাটা, তাহলে লিখবো কোণ বি এ ডি, বি এ ডি মানে তোমরা বি এ ও লিখতে পারো, কেমন? বি এ ও লিখতে পারো সমান কোণ কি লিখবো আমরা? ডিএসি, ডিএসি এর বদলে ও এসি লিখবো, কোণ ও এ সি, যেহেতু এই জায়গাটা, কেমন? বা তোমরা এখানে এটা যদি 1 নাম্বার দাও, তাহলে তোমরা লিখবে যে 1 নম্বর থেকে পাই, 1 নং থেকে পাই, কেমন? এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজের মধ্যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এই বাহুটা কি হচ্ছে? সাধারণ বাহু, তাই না? তাহলে দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো বাহু তার মাঝের কোণ, এই ত্রিভুজের মধ্যে এই দুটো বাহু তার মাঝের কোণ সমান। তাহলে এস এ এস সূত্র অনুসারে এই দুটো ত্রিভুজ মানে ত্রিভুজ এ ও বি
সমান সর্বসম ত্রিভুজ এ ও সি আমরা বলতে পারবো। কোন সূত্র অনুসারে? সর্বসমতার তোমরা লিখবে এস এ এস, বাহু কোণ বাহু সূত্র অনুসারে। কেমন? যখনই আমরা সর্বসম প্রমাণ করলাম তখন বলতে পারবো যে অনুরূপ বাহু এই বাহুটার সঙ্গে মানে বিও বাহুর সঙ্গে ওসি বাহু সমান। তাহলে তোমরা লিখবে অতএব বিও সমান ওসি। কোন কথাটা লিখবে? এখানে এই কথাটা লিখবে যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। কেমন? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এই কথাটা তোমরা লিখবে, আমি এখানে লিখলাম না। যখনই তুমি প্রমাণ করলে যে বিওর সঙ্গে ওসি সমান, দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল বিও সমান ওসি, সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আর কি বলা যায়? সর্বসম যেহেতু প্রমাণ হয়ে গেছে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান মানে এ ও বি, এবং আরো একটা আমরা বলতে পারবো কোণ এ ও বি সমান কোণ এ ও সি, তাই না? কোণ এ ও সি কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এটা কথায় কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এটা আমরা কথায় লিখবো। এবার দেখো একটা বাহু রয়েছে, এই যে বিসি বাহুটা আছে, বিসি বাহু, এখানে আমার এরকম ভাবে ও আছে। আমরা বলছি এ ও বি, এখানে এ আছে, এ ও বি এই কোণটা, তার সঙ্গে এ ও সি এই কোণটা সমান। আবার আমরা বলছি কোন একটা বাহুর মোট যে কোণটা হয় সেটা 180, মোট কোণটা বলছে 180, এখানে দুটো কোণই সমান, তাহলে নিশ্চয়ই এক একটা কোণ কত হবে? 180 কে 2 দিয়ে ভাগ করা হয়, 180 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এবার লিখবো যেটা তোমরা লিখতে পারবে যে যেহেতু এখানে লিখবে, আমি না হলে বলে দিচ্ছি, তোমরা লিখবে যে যেহেতু বিসি বাহুর উপরে এ ও দণ্ডায়মান, তাই কোণ এ ও বি প্লাস কোণ এ ও সি দুটো মিলে 180 ডিগ্রি হবে। এই কোণটা, এদিকের কোণটা মানে এই কোণটা এবং এই কোণটা দুটো মিলে 180 ডিগ্রি। আবার এখন আমরা পেলাম আবার, বা এটা দিয়ে কন্টিনিউ করতে পারো, ঠিক আছে? এটা দিয়ে কন্টিনিউ করতে পারো, যেটা হচ্ছে এ ও বি লিখলাম, আর এ ও সির বদলে এ ও বি লিখবো, যেহেতু দুটো কোণ সমান। তাহলে এখানে আমরা কি করবো? আবার এ ও বি বসাবো 180 ডিগ্রি। তুমি চাইলে এই দুটোকে এ ও সি করে নিতে পারো, মানে এ ও বিটাকে এ ও সি লিখলে, এটাকে এ ও সি রাখলে, তাহলে দুটোকে এ ও সি করতে পারো। আমি দুটোকে এখানে কি করলাম? এ ও বি করে নিলাম। এখানে দুটো এ ও বি কোণ, সেটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটা এ ও বি কত হবে? কোণ এ ও বি সমান 180 কে আমরা এটা 2 গুণ ছিল, এদিকে আসলে ভাগ হবে, মানে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা এ ও বি পেয়ে যাচ্ছি 90 ডিগ্রি, এ ও বি কোণটা পেয়ে যাচ্ছি কত? 90 ডিগ্রি, তাই না? এ ও বি 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এ ও বি এর সঙ্গে এ ও বি সমান 90 ডিগ্রি, আর এ ও বি সমান আমরা পেয়েছি কোণ এ ও সি। কেমন? এ ও সি পেয়েছি, তাহলে অতএব কোণ এ ও বি সমান কোণ এ ও সি সমান 90 ডিগ্রি, তাই না? এ ও বি বলছে 90 ডিগ্রি, আবার এ ও বির মান যা হবে এ ও সির মান সেম হবে বলেছে, তাই না? তাহলে এ ও বি যদি 90 ডিগ্রি হয়, এ ও সির মান 90 ডিগ্রি হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? যে এই দুটো কোণ কি হবে? 90 ডিগ্রি হবে, এটা 90 এটাও 90। তার মানে কি এই দুটো যদি 90 হয়, তাহলে এই বাহুটা আছে কি 90 ভাবে আছে। যদি এরকম ভাবে থাকে, তাহলে এটা ধরো সাপোজ এটা 60 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। 60 আর 120 180 হয়, কিন্তু দুটো কোণ সমান নয়, তার জন্য এই বাহুটা লম্ব নয়। কিন্তু এই দুটো কোণ যদি সমান হতে পারে, এটা 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? লম্ব হবে। অর্থাৎ আমরা লিখতে পারবো যে অতএব এক্ষেত্রে যেটা আমাদের দেওয়া হয়েছিল প্রশ্নে, তোমরা লিখবে যে এডি বিসি বাহুকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে, নিয়ে ব্র্যাকেটে তোমরা প্রমাণিত এই কথাটি লিখে দেবে। তাহলে আজকে আমরা একটা ক্লাসে 18 নম্বর সেট, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার একদম শেষ সেটের সমস্ত গাণিতিক সমস্যাগুলো সলভ করে নিলাম। আশা করি আজকে ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং প্রশ্নবিচিত্র থেকে তোমাদের পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টের সমাধান অনেক আগে শেষ হয়ে গেছে। যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ক্লাস 8 প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও।
এবং রিসেন্টলি ম্যাম তোমাদের ইংলিশের প্রশ্ন বিচিত্রা সমাধানের ক্লাসগুলো প্রোভাইড করছেন, সেগুলো তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এবং ক্লাস 8 এর বিজ্ঞানের তোমরা যদি থিওরি ক্লাস চাও, দেখবে ক্লাস 8 সায়েন্স 2024 এই প্লেলিস্টের মধ্যে আমরা থিওরি ক্লাস এবং নোটস গুলো প্রোভাইড করে থাকি। আর গণিতের ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ ক্লাস 8 ম্যাথস 2024, এখানে গণিতের বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন আমরা স্টার্ট করব। অলরেডি সেই ক্লাস 8 ম্যাথস 2024 এই প্লেলিস্টের মধ্যে আমরা গণিতের যে সমস্ত ইম্পর্টেন্ট উপপাদ্যগুলো আছে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষায়, সেগুলো সলভ করে দিয়েছি। যারা এখনো সেই সমস্ত ক্লাসগুলো দেখেনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে বেশি বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই আমাদের আজকের ক্লাসটি শেয়ার করো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।